প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান আলোচনা করব, যা তোমাদের অক্টোবর মাসে বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। এইখানে দেখো, একের দাগের ঠিক উত্তর নির্বাচন করে লিখো। এখানে ঠিক উত্তর নির্বাচন করে লিখো। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে দেওয়া আছে। মোট 3টি প্রশ্ন রয়েছে। প্রথম থেকে আমরা আলোচনাটা শুরু করে দিই। দেখো, একের 1, আপেক্ষিক তাপের একক হলো, এখানে দেওয়া আছে ক্যালোরি গ্রাম ডিগ্রি সি, তারপরে দেওয়া আছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি, তারপর 3 নম্বর গয়ে দেওয়া আছে ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সি, ঘয়ে দেওয়া আছে ক্যালোরি ডিগ্রি সি পার গ্রাম। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে খ, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। এইটা তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ তোমাদের উত্তর হয়ে যাবে ক্ষয়ের অপশন। ক্লিয়ার? এরপরে দ্বিতীয় প্রশ্নটায় আমরা চলে যাব। দ্বিতীয় প্রশ্নটা কি দেওয়া আছে? দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক অপশনে দেওয়া আছে অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয়, খ অপশনে দেওয়া আছে অ্যানোডে বিজারণ ঘটে, গ অপশনে দেওয়া আছে ক্যাথোডে জারণ ঘটে, ঘ অপশনে দেওয়া আছে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এখানে সঠিক উত্তর যেটা হবে তা হচ্ছে ঘ, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যদি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। সেটা কীভাবে হয় অল্প বিস্তর বলে দিচ্ছি, দেখে নাও। যে সোডিয়াম ক্লোরাইড NaCl ভেঙে গিয়ে কিন্তু জলীয় দ্রবণে Na+ এবং Cl- উৎপন্ন করে। ঠিক আছে? এবারে অ্যানোডের ক্ষেত্রে কি হয়? অ্যানোডের ক্ষেত্রে ক্লোরিন মাইনাস গিয়ে ইলেকট্রন বর্জন করবে একটি, করে দিয়ে Cl উৎপন্ন হবে। এইভাবে দুটো Cl পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে কিন্তু খাতায় লিখে নেবে। আর এই রকম MCQ প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতদিনে, যে প্রশ্নটাকে টুকে নেবে, টুকে যে অপশানটা সঠিক হবে তার দাগ নাম্বার দিয়ে কিন্তু উত্তরটা লিখবে। এরপরে 3-এর দাগে যে প্রশ্ন আছে 1-এর 3, ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি, সেটি হলো অ্যানোফিলিস মশা, কিউলেন্স মশা, এডিস মশা, বেলে মাছি। এখানে সঠিক উত্তর হবে গ, এডিস মশা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? এরপর 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, ঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। এখানে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, যে অনুঘটকের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ অনুঘটক কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার কিন্তু অংশগ্রহণ করে না। আমরা যেটা জেনে এসেছি যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে মাত্র, কিন্তু বিক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করে না। এটা সত্য বিবৃতি, তাই এটা লিখে তোমরা পাশে টিক দিয়ে দেবে। ওকে? এরপর 2-এর 2, সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়। হ্যাঁ, সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়, এটা সঠিক, তাই তোমরা টিক করে দেবে। ক্লিয়ার? এরপর 2-এর 3, অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়। এইখানে এটা হবে তোমাদের সত্য বিবৃতি। তাহলে আমরা দেখলাম যে 2-এর দাগের ঠিক উত্তর নির্বাচন করে লিখো। এইখানে কিন্তু 3টেই ঠিক হবে, তাই তোমরা 3টেই টিক করে দেবে। ঠিক আছে? এরপর 3-এর দাগে যে প্রশ্ন আছে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে দেওয়া আছে। 3-এর 1-এ দেওয়া আছে তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতিতে বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। এবং 3-এর 2, একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লিখো। 3-এর 3 দেওয়া আছে ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে লিখতে বলেছে। 3-এর 4, মেজর কার্ভ মাইনর কার্ভের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। এরপর 4-এর দাগের যে প্রশ্ন আছে দেখো, 3টি বা 4টি বাক্যে উত্তর দাও। 4-এর 1, 3টি
পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। 4-2 রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যুর খুব তাড়াতাড়ি হয়, তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতি সাহায্য কেন নেওয়া হয়? তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা দেখে নেব এবং পুরোটাই যাতে আমরা নাম্বার তুলতে পারি, অর্থাৎ সর্বোত্তম বেস্ট নাম্বার যাতে পাই সেই ব্যবস্থাই করব। তো তোমাদের সমস্ত প্রশ্নগুলোই কিন্তু সঠিকভাবে লেখা হয়েছে, যা তোমরা সঠিক নাম্বার ক্যারি করবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবে, নাহলে কিন্তু সঠিক প্রশ্নের সঠিক উত্তর কিন্তু মিস হয়ে যাবে। ওকে, 3 দাগে যে প্রশ্নটা আছে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে 3-1 তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। উত্তর লিখবে, যে প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ পদ্ধতি বলে। একটা উদাহরণ দিয়ে দেবে। উদাহরণ, সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়। অর্থাৎ সূর্য থেকে যে আমরা তাপ পেয়ে থাকি তা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসে। এতে পৃথিবী এবং সূর্যের মাঝে যে মহাশূন্য, তাতে কিন্তু কোনো রকমের বায়ু বা কোনো মাধ্যম থাকে না, তাই এই মাধ্যম ছাড়াই কিন্তু প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়। এরপর 3-2 দাগের যে প্রশ্নটা আছে, যে কপার সালফেট এবং আয়রন বিক্রিয়া করে কপার এবং যে আয়রন সালফেট উৎপন্ন করে। এখানে ফেরাস সালফেট, ঠিক আছে, এখানে কিউপ্রিক সালফেট, আর এখানে আয়রন, যেটাকে আমরা যে +2 যোজ্যতা সম্পন্ন, যেটাকে আমরা বলি যে ফেরাস সালফেট উৎপন্ন করে। বিক্রিয়ার ক্ষেত্রে জারণ এবং বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লিখো। এখানে আমাদের বিক্রিয়াটি লিখতে হবে, লিখে তার জারণ বিজারণ বিক্রিয়াগুলো দেখাতে হবে। তো এখানে তোমরা বিক্রিয়াটিকে আরেকবার লিখে নেবে। লিখে এখানে দেখো আয়রন, এখানে এর যোজ্যতা কিন্তু 0, ঠিক আছে, 0 যোজ্যতা। সেইখান থেকে আয়রন 2+ হচ্ছে, অর্থাৎ এখানে যে যোজ্যতা হচ্ছে সেটা কিন্তু 2+, অর্থাৎ জারণ সংখ্যার বৃদ্ধি ঘটছে, এখানে কিন্তু জারণ হয়ে যাবে। এরপর যে কপার 2+ থেকে কপারের 0 হচ্ছে, অর্থাৎ যোজ্যতা 2 থেকে +2 থেকে 0-তে আছে, হ্রাস ঘটছে, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে বিজারণ। এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখাবে। তারপর লিখবে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, আয়রন 2টো ইলেকট্রন ত্যাগ করে যে Fe2+ পরিণত হবে। বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কপার 2+ 2টি ইলেকট্রন গ্রহণ করবে, করে কপারে পরিণত হয়। বোঝা গেল? এরপর আমরা 3-3 দেখব। ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে? এখানে উত্তর লিখবে, ডায়রিয়া হলে যে সমস্ত সমস্যাগুলি দেখা দিতে পারে তা হলো, ক, শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে। খ, শরীরের পাচক রক নষ্ট হয়ে যেতে পারে ও মলের সঙ্গে রক্ত বের হতে পারে। গ, শরীরের জলসাম্য, অম্ল ক্ষারের ভারসাম্য, এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এই মুখ্য 3টে পয়েন্ট তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এরপর আমরা 3-4 মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য হলো, উত্তর লিখবে যে মেজর কার্প এবং মাইনর কার্প, একটা ছক করে নেবে। এখানে প্রথমে লিখবে মেজর কার্প আকারে বড় হয়। তারপর মাইনর কার্পের 1-এ লিখবে মাইনর কার্প আকারে ছোট হয়। মেজর কার্পের দ্বিতীয় পয়েন্টটা দেবে মেজর কার্প তাড়াতাড়ি বাড়ে। মাইনর কার্প দ্বিতীয় পয়েন্ট লিখবে মাইনর কার্প তাড়াতাড়ি বাড়ে না। মেজর কার্পের যে 3 নম্বর পয়েন্ট, মেজর কার্প সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। মাইনর কার্প 3 নম্বর পয়েন্ট দেবে মাইনর কার্প সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে। এই 3টেই কিন্তু তোমরা দিয়ে দেবে, কারণ এখানে 2টো চেয়েছে, আমরা একটা এক্সট্রা দিয়ে দিলাম, ঠিক আছে। 4 দাগের প্রশ্ন দেখো, 3টি বা 4টি বাক্যে উত্তর দাও। 4-1 3টি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। উত্তর লিখবে,
কোনো পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বোঝার সহজ কয়েকটি পর্যবেক্ষণ হলো। এখানে তিনটে দিতে বলেছে, তোমরা তিনটেই দেবে। এখানে কয়ের দাগের প্রথম পয়েন্টটা দেবে রাসায়নিক পরিবর্তনে বর্ণ অর্থাৎ রং পরিবর্তন হয়। একটা উদাহরণ দিয়ে দেবে, যেমন রঙিন থেকে বর্ণহীন অথবা বর্ণহীন থেকে রঙিন। এরপর ক্ষয়ের দাগের অপশন অর্থাৎ দ্বিতীয় পয়েন্টটা দেবে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ হতে পারে। একটা উদাহরণ দেবে, যেমন পাথুরে চুনে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, আবার জলে চিনি যোগ করলে যে দ্রবণ উৎপন্ন হয় তাতে তাপের হ্রাস ঘটে অর্থাৎ তাপের শোষণ ঘটে। ঠিক আছে। এরপর শেষ পয়েন্টটা দেবে গ রাসায়নিক পরিবর্তনে বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাসের উৎপন্ন হতে পারে। এই তিনটি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে বলতে পারি যে এই বিক্রিয়াটি রাসায়নিক পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, কোনো পরিবর্তনের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটেছে। 4-2 দাগের দেখো রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন? উত্তরে লিখবে কারণ 1 নম্বর অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলি নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 2 নম্বর পয়েন্ট আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলি নদী বা হ্রদের জলে মিশে দূষণ ছড়ায়। 3 পয়েন্ট লিখবে রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবেদের ক্ষতি হতে পারে। এরপর 4 দাগের যে পয়েন্টটা দেবে 4 পয়েন্ট রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। 5 দাগের পয়েন্টটা দেবে রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদের মেরে ফেলে। এই সব কারণেই অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতি সাহায্য নেওয়া হয়। তারপর শেষে লিখে দেবে জৈবিক দমন পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। পরভুক এবং পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভিমরুল, গঙ্গা ফড়িং ও বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রুদের ধরে খায়। তাছাড়াও কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে ওই সব জীবদের সংখ্যা নিয়ন্ত্রণ রাখে। তো এইভাবেই পুরো প্রশ্নের উত্তরটা তোমরা লিখে দেবে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবেই সর্বোত্তম নাম্বার পাওয়ার জন্য করা হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে নতুন নতুন ভিডিও আরও পেতে পারো। থ্যাংক ইউ।